আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ তাআলার রহমতে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে আসছি তা হচ্ছে অ্যাসিড সংক্রান্ত। অর্থাৎ আমরা অ্যাসিডের ফুল ডিটেইলস সম্পর্কে আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে সীমাবদ্ধ দেখেন। তো এটা হচ্ছে অ্যাসিড কারক সমতা ওই অধ্যায়ের। তো আমি অ্যাসিড কারক সমতা ওই অধ্যায় টাইটেল না দিয়ে অ্যাসিড দিছি এই জন্য যে কেমিস্ট্রির আমরা যে কোনো চ্যাপ্টারে কিন্তু অ্যাসিড সংক্রান্ত জ্ঞান থাকাটা আমাদের জরুরি, যে কোনো চ্যাপ্টার পড়তে গেলে। এই জন্য আমি আজকে এটা টাইটেলটা অ্যাসিড দিছি। হ্যাঁ, অ্যাসিডের আদ্যপান্ত সম্পর্কে আলোচনা করবো আজকে আমরা ইনশাল্লাহ। আর এখানে দেখেন যে মেন টপিক গুলো সাজাইছি এগুলো হচ্ছে তোমাদের অ্যাসিড ক্ষারক সমতা ওই অধ্যায় রিলেটেড। ওই অধ্যায়টা আমরা রিডিং পড়লেই বুঝতে পারবো কি আমি এগুলা ওইখান থেকে নিছি। আর আমাদের অফলাইন ক্লাসে কিন্তু এটা শেষের দিকে তোমরা বলছিলে যে এটার একটা যদি রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা করা হয়তো শুরুর থেকে, মানে একটু রিকেপটা ভালো হইতো আর কি, আবার রিভিশনটা একটু ভালো হইতো ক্লাসে। এই জন্য আমি আজকে মানে অল্প সময়ের মধ্যে ডিউরেশনটা খুব অল্প রেখে মানে অ্যাসিড সম্পর্কে আলোচনা করার ট্রাই করবো। সেম ভাবে আমরা সামনে ক্ষার সম্পর্কে, এরপর পিএইচএস সম্পর্কে, এরপর মানে আমাদের অ্যাসিডের ব্যবহার সম্পর্কে যা আছে লাস্ট পর্যন্ত অধ্যায়টা আমরা এভাবে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। ক্লাসটা শুরুতে আমরা যে টপিকটা লাগছে শুরুতে, এটা হচ্ছে অ্যাসিড কি। হ্যাঁ, অ্যাসিড কি, অ্যাসিড সম্পর্কে যদি আমরা জানতে চাই, যদি সংজ্ঞা দিই একটা, অ্যাসিড হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক দ্রব্য যা জলীয় দ্রবণে H+ বা হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে। এটা এতদিনে বুঝে যাওয়ার কথা সংখ্যাটা। দেখো এখানে মেন টপিক হচ্ছে যে জলীয় দ্রবণে এমন একটা দ্রব্য গুরুত্বপূর্ণ যা জলীয় দ্রবণে H+ হাইড্রোজেন আয়ন বা প্রোটন, এটাকে প্রোটনও বলা হয়ে থাকে। তো এখন তোমরা বলতে পারো ভাই এখানে হাইড্রোজেন আয়ন আর প্রোটন একই কথা কেমন হইলো? এটা হচ্ছে আমরা যদি হাইড্রোজেন পরমাণুর দিকে যদি খেয়াল করি, হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে কিন্তু ইলেকট্রনের কক্ষপথে কিন্তু একটা মাত্র ইলেকট্রন থাকে, এবং ওই একটা ইলেকট্রন যদি অপসারণ হয়ে যায় তাহলে আর বাকি থাকলো কি, একটা মাত্র প্রোটনই তো বাকি থাকলো। এই জন্য এটাই কি বলা হয়, হাইড্রোজেন আয়নকে প্রোটন বলা হচ্ছে। তো আমরা আশা করি সংখ্যাটা সম্পর্কে বুঝলাম বা অ্যাসিডের সংক্ষিপ্ত পরিচয়টা সম্পর্কে বুঝলাম। আর অ্যাসিডের পরিচয়টা বা সংজ্ঞাটা আমরা যখন বৈশিষ্ট্যটা শেষ করবো না ইনশাল্লাহ, তখন কি আমরা নিচ থেকে কি একটা সংজ্ঞা বানাই, মানে আমরা নিচ থেকে বানিয়ে দিতে পারবো সংজ্ঞাটা। এরপর দেখো তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড, এগুলা আমরা এক্ষেত্রে এই টপিক গুলো শেষ করতে হতে দেখবা কি এই যে তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড, গাঢ় অ্যাসিড, লঘু অ্যাসিড যা আছে না সবকিছু শেষ, এবং জৈব অ্যাসিড সম্পর্কে যা আছে তাও আমি তোমাদের বই দেখছি এখানে তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড নিয়ে আলোচনা করেছি, তাই আমি টপিক গুলো এইভাবে সাজাইছি। দেখো তীব্র অ্যাসিড সম্পর্কে যদি আলোচনা আসি, তীব্র অ্যাসিড আমরা যদি এক্সাম্পল দিয়ে দেখি, এখানে হচ্ছে মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, অবশ্যই একোয়াস সলিউশন। এখানে এটা জলীয় দ্রবণে কি উৎপন্ন করে, H+ হাইড্রোজেন আয়ন ও ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এখানে খেয়াল করো, এখানে আমরা কিন্তু একমুখী ইউজ করছি। হ্যাঁ, মানে বিক্রিয়াটা হচ্ছে একমুখী। এখানে এটা বোঝাইছে জন্য যে তীব্র অ্যাসিডের ক্ষেত্রে এখানে অণুগুলা কি, মানে এখানে HCl এর অণুগুলা 100% সম্পূর্ণভাবে কি হয়ে যায়, বিয়োজিত হয়ে যায় কিংবা ভেঙে যায়। যেটা আমরা মৃদু অ্যাসিডের ব্যাপারে দেখবো কি ওই সময় কিন্তু এটা ঘটে না, ওই সময় খুব অল্প পরিমাণে কিংবা সম্পূর্ণটা কি হয় না, বিয়োজিত হয় না। হ্যাঁ, তো এরপর যদি আমরা আরেকটা যদি এক্সাম্পল দিই, যেমন H2SO4, এটা হচ্ছে কি সেম ভাবে এটা একমুখী বিক্রিয়া হবে। এটা দেখো, এটা হচ্ছে জলীয় দ্রবণে H+ ও সালফেট আয়ন উৎপন্ন করে। এখানে দেখো, এখানে যেহেতু হাইড্রোজেনের পরমাণু দুইটা আছে, এখানে দুইটা আয়ন উৎপন্ন করবে এবং এদিক দিয়ে 2- হবে। এটা সমতাকরণের যে টপিকটা আছে ওইটার থেকে ওইটার ক্লিয়ার থাকলে বুঝতে পারতেছো। এটা তেমন ব্যাপারটা জটিল না, আমরা যেহেতু আজকে এসি নিয়ে আলোচনা করতেছি তাই এখানে সমতাকরণ সম্পর্কে আলোচনা করতেছি না, তবে যদ্দূর মানে বোঝার প্রয়োজন অতটুকুই আমি দেখা দিব ইনশাল্লাহ ক্লাসের মধ্যে। তো দেখো, এখানে যেহেতু দুইটা হাইড্রোজেন পরমাণু ছিল এই জন্য কি দুইটা আয়ন উৎপন্ন করবে, এটাই। তো এখানে দেখো সেম ভাবে আমরা যদি এখানে যদি খেয়াল করি একটু, এখানে দেখো আমরা যে অ্যাসিডের সংখ্যাটা পড়ছি ওটা কিন্তু এখান থেকে আমরা কি করতে পারি, বুঝতে পারি যে জলীয় দ্রবণে H+ বা হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে, ওইটাকে আমরা কি বলতেছি, অ্যাসিড বলতেছি। হ্যাঁ, এরপরে দেখো এখানে তীব্র অ্যাসিড কিন্তু একমুখী হয়। চিহ্নগুলো দেখে বুঝতেছি বিক্রিয়াগুলো একমুখী হয়, এবং মানে উভমুখী না। উভমুখী হলে কি হতো, অণুগুলো সম্পূর্ণরূপে বিয়োজিত কিংবা ভেঙে যেত না, কিন্তু তীব্র অ্যাসিডের বেলায় কিংবা সবল অ্যাসিডের বেলায় কি হয়, বিক্রিয়াটা একমুখী হয় এবং অণুগুলো কি হয়, সম্পূর্ণরূপে 100% কি হয়ে যায়, বিয়োজিত হয়ে যায় বা ভেঙে যায়। এখন আমরা যদি
মৃদু অ্যাসিডের ব্যাপারটা দেখি। মৃদু অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা এটা দেখি, আমাদের খুবই পরিচিত একটা অ্যাসিড কার্বনিক অ্যাসিড H2CO3, যেটা কোমল পানীয়তে থাকে। এটা দিয়ে খেয়াল করলে আমরা দেখব এটা জলীয় দ্রবণে কি উৎপন্ন করে, H+ এবং হাইড্রোজেন আয়ন এবং কার্বন আয়ন উৎপন্ন করে। যেহেতু এখানে দুইটা পরমাণু, তাই দুইটা হাইড্রোজেন আয়ন এবং এদিকে 2- আসবে। অবশ্যই এগুলা কি জলীয় দ্রবণে সবগুলাই। দেখো এখানে কিন্তু আমরা উভমুখী তীর চিহ্ন ব্যবহার করছি। এটাতে বোঝানো হচ্ছে কি এখানে সম্পূর্ণরূপে বিয়োজিত হচ্ছে না, বা অণুগুলো সম্পূর্ণরূপে কি হচ্ছে না, কার্বনিক অ্যাসিড অণুগুলো সম্পূর্ণরূপে ভেঙে যাচ্ছে না। আমরা যদি ইথানোয়িক অ্যাসিড, যেটা ভিনেগারে পাওয়া যায়, CH3COOH, এটার ক্ষেত্রে দেখলে ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে কি কি উৎপন্ন হয়, হাইড্রোজেন আয়ন এবং CH3COO-, হচ্ছে ইথানয়েট বলতে পারি আমরা। দেখো ঠিক আছে। আচ্ছা আমরা কাজটা হচ্ছে কি সম্পূর্ণ রেকর্ড করে ফেলছিলাম, কিন্তু মাঝখানে হচ্ছে যে মাইক্রোফোনটা কি হয়েছিল, অফ হয়ে গেছে। এই জন্য মানে যান্ত্রিক ত্রুটির কারণে কাজটা আবার শুরু করা লাগছে আমাদের। আমরা ভিডিওটা দেখতে গিয়ে দেখতেছি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বুঝেছি, অতটুকু দেখি কাজটা স্টপ হয়ে গেছে কেন। আচ্ছা শুরু করি। আমরা ছিলাম কই, ইথানোয়িক অ্যাসিডে। ইথানোয়িক অ্যাসিডের ব্যাপার ছিল CH3COOH, এটা পানিতে H+ হাইড্রোজেন আয়ন ও CH3COO- ইথানয়েট হাইড্রোজেন আয়ন ও ইথানয়েট আয়ন উৎপন্ন করে। এখন দেখো এখানে যেটা আমরা বোঝার চেষ্টা করছিলাম যে উভমুখী বিক্রিয়া ব্যাপারটা, এখানে কিন্তু অণুগুলো সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায় না। হ্যাঁ, এই জন্য এখানে যদি এক্সাম্পলটা আমরা দেখি, এটা হচ্ছে 25°C তাপমাত্রায় 25°C তাপমাত্রায় ইথানোয়িক অ্যাসিড প্রতি 1000টির মধ্যে 4টি মাত্র অণু কি হয়, বিয়োজিত হয়। 4টি মাত্র অণু বিয়োজিত হয় এবং বাকি 996টি অণু, একটু চেক করে নি আসলে চলছে, হ্যাঁ এখন ঠিক আছে। বাকি 996টি অণু অবিয়োজিত অবস্থায় থাকে। তো এখানে দেখো আমরা যখন তীব্র অ্যাসিড বা সবল অ্যাসিড করছিলাম তখন দেখছিলাম কি 100% কিন্তু কি হয়ে যায়, বিয়োজিত হয়ে যায়, হ্যাঁ, কিংবা ভেঙে যায়। কিন্তু এখানে মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। আমরা এই রেশিওটা দেখতেছি, এটা কিন্তু অনেক তফাৎ। হ্যাঁ, তো এই জন্য এগুলোকে কি বলা হয়, মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড। হ্যাঁ, আর যেটা লঘু অ্যাসিড আর গাঢ় অ্যাসিডের যে ব্যাপারটা আছে, ওইটা হচ্ছে যে জলীয় দ্রবণে অবশ্যই পানি আর অ্যাসিডের মধ্যে যদি অ্যাসিডের পরিমাণটা যখন বেশি থাকবে ওইটাকে আমরা কি বলি, গাঢ় অ্যাসিড বলে থাকি। আর যখন পানির পরিমাণটা বেশি থাকবে, অ্যাসিডের পরিমাণ কম থাকবে, ওইটাকে আমরা কি বলে থাকি, লঘু অ্যাসিড বলে থাকি। আশা করি ব্যাপারগুলো এখন ক্লিয়ার। তো দেখো এরপরে আমরা যদি বৈশিষ্ট্যতে আসি, রাস্তা আসলে সম্পূর্ণ শেষ হয়ে গেছিল, বুঝছো। কারণ হঠাৎ করে দেখি যে পরে গিয়ে এখানে গেছি, এখানে গিয়ে জাস্ট আমার মুখ চলতেছে কিন্তু কোনো রকম ভয়েসটা আসতেছে না, মানে এটা অফ হয়ে গেছিল, হয়তো চার্জ শেষ হয়ে গেছিল মাইক্রোফোনে। তো এখানে দেখো বৈশিষ্ট্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলা যেমন আমাদের এমসিকিউ আর জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি হচ্ছে কি আমাদের কোনো একটা মনে করো HCl একটা অ্যাসিড প্রমাণ করো, এই টাইপের যে প্রশ্নগুলো আছে না, এগুলোর জন্য ইম্পর্টেন্ট আসে। তো এখন দেখো বৈশিষ্ট্য যদি আমরা আসি, বৈশিষ্ট্য বা ধর্মাবলী, প্রপার্টিস অফ অ্যাসিড। হ্যাঁ, তো এখানে দেখো বৈশিষ্ট্যতে শুরুতে আমরা বলবো কি অ্যাসিড হচ্ছে, আমি লিখে ফেলি। অ্যাসিড হচ্ছে টকসারযুক্ত, এটা গেল একটা। এরপর দেখো যেমন আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি, তেঁতুলে কি থাকে, টার্টারিক অ্যাসিড থাকে। তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড, যেমন তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে।
এসিডে থাকে টার্টারিক অ্যাসিড। এরপর দেখো এটি কি করে, নীল লিটমাসকে লাল করে। লিটমাস পেপারের মধ্যে তোমরা যদি অ্যাসিড দ্রবণে যদি কোনো নীল লিটমাস পেপার ডুবাও, ওটা দেখবা কি সাথে সাথে লাল রং ধারণ করতেছে। নীল লিটমাসকে লাল করে। তো এখন দেখো অ্যাসিড কি করে, নীল লিটমাসকে লাল করে, সেম ভাবে বেস কি করে, লাল লিটমাসকে নীল করে। তো এখন ব্যাপারটা মনে রাখার জন্য এই টেকনিকটা ফলো করতে হবে। এটা হচ্ছে অনিল, এখানে অ দিয়ে হচ্ছে অম্ল, এটা দিয়ে হচ্ছে নীল, এবং এদিকে আছে লাল। অম্ল নীল লিটমাসকে লাল করে। তো একটা মনে রাখলে তো আরেকটা পারবা, যে ক্ষার বা বেস লাল লিটমাসকে নীল করে। এখানে সরল কি বুঝাইছে, অম্ল বুঝাইছি। হ্যাঁ, এটা একটু মনে রাখতে পারবা চাইলে। এরপর দেখো, এরপর বৈশিষ্ট্য 3 নাম্বার বৈশিষ্ট্যতে যদি আমরা একটা বিক্রিয়া দেখাই, যেমন অ্যাসিড হচ্ছে ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড, ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। আমাদের অতি পরিচিত একটা ধাতব অক্সাইড হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে আমরা চুন নামেও চিনি। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি HCl এর বিক্রিয়া ঘটানো হয়, আমরা দেখতে পাবো কি এখানে দেখো, এখানে ক্যালসিয়াম ক্যালসিয়াম Ca প্লাস ও মাইনাস, এদিকে H প্লাস Cl মাইনাস। এখানে যদি খেয়াল করি, এখানে ক্যালসিয়ামটা কার সাথে বিক্রিয়া করবে, এদিকে ক্লোরাইড আয়নের সাথে বিক্রিয়া করবে, এবং এখানে অক্সিজেনটা হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করবে। হ্যাঁ, তো এখন দেখো, এখন যদি আমরা বিক্রিয়াটা সম্পন্ন করি, এখানে কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম ক্লোরাইড, এবং এর পাশে থাকবে পানি H2O। তো পানির সঙ্গে দেখো, পানির সঙ্গে কিন্তু HO হয় না, কিন্তু আমরা দেখো এখানে কিন্তু H একটা মাত্র বিদ্যমান, শুধুমাত্র একটা H আছে। তো এই জন্য আমরা সমতা করার জন্য কি আনবো, এখানে একটা 2 নিয়ে আসবো, সামনে একটা 2 নিয়ে আসবো। এবং দেখো এখানে কিন্তু Cl ক্লোরাইড আয়ন কিন্তু কয়টা, দুইটা। তাই এখানে ক্যালসিয়াম ক্লোরাইডে CaCl2 এটা বসাবো। তো এটা হচ্ছে সমতাকরণের একটা টপিক। দেখো সমতাকরণ ব্যাপারটা ইজি, আমরা আবার বলতেছি, এটা নিয়ে অনেকের প্রবলেম থাকে আমাদের। তো এটা কিন্তু অতটা জটিল যে তেমন না। এটা পরবর্তী যখন আমরা এক একটা পরমাণু যখন এখান থেকে বিবেচনা করবো, যখন এখানে ক্যালসিয়াম একটা, এ পাশেও কয়টা একটা, এভাবে যখন এগুলো দেখবো, তখন আমরা বুঝে যেতে পারবো কি এটা আসলে সমতায় আছে কিনা। তো এখন দেখো এখানে এটা হচ্ছে লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ, এবং এটা তো পানি বুঝতেছি। এবং এদিকে যেটা ছিল ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে কি ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড। তো এটার সাথে কিন্তু রিলেটেড আরেকটা কথা আমরা আমাদের আশা করি মনে আসছে, যে ক্ষার ও অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, লবণ ও পানি উৎপন্ন হয়। এটা তো আশা করি মনে আছে, এবং এটা তোমরা প্রশমন বিক্রিয়াতে দেখতে পারো। তো এখান থেকে ধাতব অক্সাইড যেগুলো আছে, এগুলো হচ্ছে এক প্রকার ক্ষার। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্ষারই। তো এই জন্য কি উৎপন্ন হয়, লবণ ও পানি উৎপন্ন হয় এখান থেকে। এরপর দেখো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, সক্রিয় ধাতু, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে, অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো সক্রিয় ধাতু হিসেবে যদি আমরা সোডিয়ামকে নিই, এবং এ পাশে যদি আবার যদি HCl নিই, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই, আমরা দেখবো কি এখান থেকে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, প্লাস H2 হচ্ছে মূলত কি গ্যাস। বাট দেখো সমতাকরণ আসলে এখানে কিন্তু H দুইটা এবং হাইড্রোজেন দুইটা, এবং এদিকে কি একটা মাত্র আছে। তো এখানে যদি আমরা 2 নিয়ে আসি সামনে, আবার এদিকে দেখো এখানে কিন্তু আমরা চাইলে Cl2 বসাতে পারি না, কারণ সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে কিন্তু NaCl2 হয় না। তো এই জন্য আমরা কি করতেছি, এই যে সোডিয়ামের সামনে কি নিয়ে আসছি, একটা 2 নিয়ে আসছি, এবং এখানে 2NaCl। এখন কিন্তু কি ব্যাপারটা, বিক্রিয়াটা সমতায় আছে, বুঝলাম ব্যাপারটা। তো এখানে দেখো এটা ছিল কি সক্রিয় ধাতু, এটা ছিল সক্রিয় ধাতু, সক্রিয় ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস। এবং এখানে যে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে, এটা কিন্তু খাদ্য লবণ, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো এখান থেকে চাইলে কি আমরা শুরুতে যে বলছিলাম অ্যাসিডের সংজ্ঞাটা আমরা চাইলে যখন বৈশিষ্ট্য পরীক্ষা করবো, তখন আমরা নিচ থেকে দিতে পারবো। এটা একটু চেক করে নিন। হ্যাঁ, এখন ঠিক আছে। এটা দেখো, এটা চাইলে আমরা এখান থেকে কিন্তু দিতে পারবো সংজ্ঞাটা। তো এখানে দেখো, আমরা যদি বলি অ্যাসিড হচ্ছে টকসারযুক্ত, যেটা লিটমাসকে লাল করে, এবং ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, এবং সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ওই দ্রব্যকে কি বলা হয়, অ্যাসিড বলা হয়। আমরা চাইলে এভাবে কি এটা সংজ্ঞাটা দিতে পারি, ব্যাখ্যা করতে পারি। তো আর দেখো, এখান থেকে জ্ঞানমূলক MCQ-তে তো প্রশ্ন আসতে পারে। এছাড়াও হচ্ছে মনে করো বললো যে HCl একটি অ্যাসিড প্রমাণ করো। হ্যাঁ, ওই সময় কিন্তু আমরা এই স্টেপগুলো ফলো করে কি করতে পারি, মানে হাইড্রোক্লোরিক যে একটা
এটা যে একটা অ্যাসিড HCl, এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারি এখান থেকে। তো দেখো আমরা এখানে বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ করছি। এছাড়া আমরা যে পরবর্তী টপিকটা আছে, সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে অ্যাসিডের ব্যবহার। আমরা আজকে তো অ্যাসিডের মধ্যে সীমাবদ্ধ থাকবো বলছি, অ্যাসিড কারক সমতা এই অধ্যায়ের। তো আমরা যখন অধ্যায়টা শেষ করবো না, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের জাতীয় জীবন বলো, ব্যক্তিগত জীবন বলো, অ্যাসিডের কিন্তু মানে ব্যবহারটা কিন্তু আছে আমাদের জীবনে। তো আজকে আমরা যা পড়বো তা হচ্ছে মূলত আমরা খাদ্যের সাথে যে অ্যাসিড গ্রহণ করে রাখি, এগুলো সম্পর্কে আলোচনা করবো আমরা। আর পরবর্তীতে গিয়ে দেখবো কি আমরা যেমন প্রশমন বিক্রিয়া বলো, এছাড়া মনে করো পানিতে, এছাড়াও মনে করো জমিতে যখন অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় তখন কিভাবে ক্ষার প্রয়োগ করে, এগুলো আমরা লাস্টের শেষে দিয়ে বুঝবো ইনশাল্লাহ, কিংবা পড়বো এগুলো। তো দেখো আমরা যদি দৈনন্দিন জীবনে অ্যাসিডের ব্যবহার এখানে আসি, এটা হচ্ছে মূলত এই যে আমরা বিভিন্ন প্রকার খাদ্যের সাথে, যেমন তেঁতুলেরটা তো আলোচনা করছি, তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড বিদ্যমান। এছাড়া হচ্ছে আমরা কোমল পানীয় গ্রহণ করি যেখানে কার্বনিক অ্যাসিড। এরপর হচ্ছে ভিনেগার, CH3COOH, ইথানোয়িক অ্যাসিড ভিনেগার পাওয়া যায়। এছাড়াও আরো কয়েকটা হচ্ছে দুধে মেলিক অ্যাসিড থাকে, লেবুতে বা কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। এরপর হচ্ছে চায়ে আমরা টেনিক অ্যাসিড থাকে, যেটা আমরা চা ইংলিশে টি বলি, ওইভাবে মনে রাখতে পারি, টিতে টেনিক অ্যাসিড থাকে। তো এখান থেকে আমাদের দুইটা সংকেত জানা প্রয়োজন। এখান থেকে দুইটা সংকেত জানা প্রয়োজন, যেমন কোমল পানীয়তে বিদ্যমান কোমল পানীয়তে কার্বনিক অ্যাসিড, যার সঙ্গে হচ্ছে H2CO3, এবং আরেকটা হচ্ছে যে ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে হচ্ছে CH3COOH, এটা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিডের সংকেত। ভালোভাবে মুছে, এখানে কোনটা সি কোনটা বোঝা যাচ্ছে না। CH3COOH। তো দেখো এই দুইটা সংকেত মুখস্থ করে রাখা দরকার, কিংবা দেখে রাখা দরকার, কারণ এটা হচ্ছে MCQ কিংবা জ্ঞানমূলক আসতে পারে। দুইটা। এরপর দেখো, এরপরে আমাদের দৈনন্দিন জীবনে অ্যাসিডের ব্যবহারটা গেল, খাদ্যের সাথে আমরা যা গ্রহণ করি। এরপর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে খাদ্য পরিপাকে অ্যাসিড। তো এটা যখন আমরা বলবো, এখানে আমরা দেখতে পাই কি আমাদের পাকস্থলীর প্রাচীর থেকে এক ধরনের অ্যাসিড ক্ষরণ হয়, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজটা কি, যে আমরা যেসব খাদ্যদ্রব্য গ্রহণ করি এগুলা কি করে, ওইখানে খাদ্য অণুগুলাকে ভেঙে ফেলে। তো এই HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, খাদ্য অণু ভাঙতে সাহায্য করে। তো এখন এটা হচ্ছে কি আমাদের উপকারী দিক ছিল, এটার কিন্তু আবার একটা কি মানে নেগেটিভ একটা, নেতিবাচক একটা দিক আছে, ইতিবাচকের পাশাপাশি। এটা হচ্ছে যে আমরা যখন দীর্ঘক্ষণ ধরে না খেয়ে থাকবো, কিংবা এক কথায় পাকস্থলী দীর্ঘক্ষণ ধরে কি থাকবে, খালি থাকবে, ওই সময় দেখা যায় কি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পাকস্থলীর প্রাচীরে গিয়ে কি করে, ক্ষতের সৃষ্টি করে। এবং এই ক্ষতটাকে কি বলা হয়, পেপটিক আলসার। এটাকে পেপটিক আলসার বলা হয়, যেটা তোমরা বইয়ের রিডিং করলে পাই যাবে, এটা রিডিং করলে পেয়ে যাবে। তো এছাড়া হচ্ছে যখন আমরা অধিক পরিমাণে অম্লীয় খাদ্য খেয়ে ফেলি, ওই সময় কি হয়, মানে আমাদের পেট ব্যথা শুরু হয়। ওই সময় কিন্তু দেখা যায় কি যে আমরা ক্ষার জাতীয় যে অ্যান্টাসিড গুলা খাই, মূলত এগুলা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এগুলা খাওয়ার পর কি হয়, এখন প্রশমন বিক্রিয়া করে। এটা আমরা প্রশমন বিক্রিয়া পরে যে টপিকগুলো আসতেছে পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকুর মধ্যে কি আমাদের ক্লাসটা শেষ করতেছি, কারণ আমরা শুরুতেই বলছি কি আমরা অ্যাসিড কারক সমতা অধ্যায়টাকে আজকে শুধুমাত্র অ্যাসিডের মধ্যে সীমাবদ্ধ থাকবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এতটুকু। আমার আজকে উদ্দেশ্য ছিল অ্যাসিড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা, তবে তোমাদের নবম দশম শ্রেণী বইয়ের মধ্যে সীমাবদ্ধ থেকে। তো আশা করি ক্লাসটা থেকে তোমরা বুঝতে পারছো অ্যাসিড সম্পর্কে। আর অ্যাসিডটা হচ্ছে যে কেমিস্ট্রি বুঝতে গেলে প্রত্যেকটা অধ্যায় কি এই রিলেটেড কোনো না কোনো কিছু আছে, কোনো না কোনো টপিক আছে। তো এই জন্য এটা ক্লাসটা জরুরি ছিল। আর তোমরা যারা বলছিলা, যারা স্টাডি মেট একাডেমিক কোচিং এ পড়ো, তোমাদের জন্য ক্লাসটা রেকর্ড করা মূলত। তো আশা করি বুঝছো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করিও ভাইয়ের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।